আচ্ছা, গত ক্লাসে আমাদের মূল বিষয়বস্তু ছিল যে বিডিং স্ট্র্যাটেজি নিয়ে আমরা পড়ালেখা করেছি। এবং বিডিং স্ট্র্যাটেজিতে আমরা বলেছিলাম যে অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা জাস্ট ফেসবুককে একটা ধাক্কা দিই। কারণ ফেসবুকের কিন্তু একটা ব্রেন আছে। আপনার যেমন একটা ব্রেন আছে, ফেসবুকের একটা ব্রেন আছে, মানে ওর এআই আছে। সো ওই ব্রেন খাটাইয়া অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন অবজেক্টিভ বিডিং যেটা দিই, ওই অনুযায়ী আমার অ্যাডটা অপটিমাইজ করে। অপটিমাইজ করে মানে, যদি আমরা ফানেলিং এর স্টেজ ধরি, আমরা যদি অ্যাওয়ারনেস ধরো, কনসিডারেশন ধরো, কনভার্সন ধরো, তো অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন অবজেক্টিভ কোনো না কোনো স্টেজে পড়তেছে। সেই স্টেজের মানুষগুলো কোথায় কিভাবে আছে, তাদের কাছে আমাদের অ্যাডটা নিয়ে যায়। এই ছিল হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু। গতদিন লাইফ টাইম বাজেট, ডেইলি বাজেট, এগুলো কখন কখন ব্যবহার করবে, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছি। এইটা করতে করতে আমরা ধরো আহ আমরা ধরেন, ঠিক আছে, ট্রাফিক, আমরা এসে ঠেকছিলাম হচ্ছে অডিয়েন্স সেকশনে এসে, তাই না? আচ্ছা, আমরা এসে ঠেকেছিলাম এই আহ ধরো আমরা ওয়েবসাইটে নিলাম এবং এখানে কি স্ট্যান্ডার্ড সেই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম। আমরা এখানে এসে ঠেকেছিলাম অডিয়েন্স সেকশনে এসে আমরা থেমেছিলাম আর কি। হ্যাঁ, এখানে দুইটা পার্ট আছে দেখেন, একটা আছে অডিয়েন্স কন্ট্রোল, আর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। নতুন দুইটা টার্ম, নতুনই আসছে আর কি, প্রায় 16তেও পারে। যাই হোক, তো এই জিনিসগুলো বোঝার আগে আমাদের একটু বোঝার দরকার যে আমাদের এই অডিয়েন্স জিনিসটা কি আর কি। এছাড়াও ধরেন মার্কেটে অনেক মিথ আছে যে ফেসবুকে অডিয়েন্স বানাইতে পারা মানে সে বিশাল কিছু হ্যাডাম, অমুক তমুক, এই সমস্ত ব্যাপার স্যাপার আছে। অডিয়েন্স বানাইতে পারলে সে বিশাল মার্কেটার আর কি। হ্যাঁ, এরকম মিথ টিত আছে। এই সমস্ত কথাবার্তা আসলে সব ভুয়া কথাবার্তা আর কি। হ্যাঁ, কারণ অডিয়েন্স ভাই তোমার বানাইতে হয় না, তোমার শুধু একটু মাথা খাটাইতে হয়। আর মাথা খাটাইলে অডিয়েন্স এমনিই বানাবে। একটা পাগল বা ছাগলকে ট্রেনিং দিলেও সে অডিয়েন্স বানাতে পারবে, যদি তার মাথা খাটানোর ক্ষমতা থাকে। পাগল বা ছাগলের তো মাথা খাটানোর ক্ষমতা থাকে না, তার মানে মানুষের থাকে, মানে আপনাদের আছে আর। আচ্ছা, পৃথিবীতে আমরা প্রথম ক্লাসের দিকে বলেছিলাম যত প্রোডাক্ট বা সার্ভিসের জন্ম হয়েছে, সেটা কোনো না কোনো মানুষের কোনো প্রবলেমকে সলভ করার জন্য। এর বাদে কোনো প্রোডাক্ট বা সার্ভিস পৃথিবীতে তৈরি হয় নাই। যেমন আমরা সেন্সোডাইন ব্যবহার করি, সে কি প্রবলেম সলভ করতেছে? সলভ করতেছে যাদের দাঁতে ওই শিরশির করে ঠান্ডা পানি খাইলে। তার মানে এই প্রবলেম যাদের আছে, তারাই সেন্সোডাইনের টার্গেট অডিয়েন্স বা টিজি। ভালো কথা। যাদের উজ্জ্বলতায়, যে মা বোনদের উজ্জ্বলতায় ঘাটতি আছে, চাঁদের মতো উজ্জ্বল, কারিনার বিজ্ঞাপন দেয় না লাকসা মানে, চাঁদের মতো উজ্জ্বল, একটা ধাক্কা মাইরা দিলে হয়, মা বোনেরা পাগলের মতো কেঁদে, কি লাক্স। তার মানে তার উজ্জ্বলতায় ঘাটতি আছে, এটা একটা প্রবলেম। এই জন্য সে লাক্স সাবান মাখে হচ্ছে যে ইয়া, মানে চাঁদের মতো উজ্জ্বল হতো। যদিও লাক্স সাবানের অ্যাড দেয় পৃথিবীর সব থেকে বড় বড় সেলিব্রিটিরা, কিন্তু লাক্স সাবান ব্যবহার করে কাজের, এটা কিন্তু স্বাভাবিক। এখানে যেগুলো মেয়ে আছে, একজনও লাক্স সাবান ব্যবহার করে, মিনিমাম ডাব ব্যবহার করে। যাই হোক, কারণ ওই সেন্টিমেন্টে এই জন্য অ্যাড, চাঁদের মতো উজ্জ্বল, মখমলে উজ্জ্বল, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো তার মানে আমরা বুঝলাম যে যত প্রোডাক্ট আছে পৃথিবীতে, এই প্রোডাক্ট বা সার্ভিস গুলো তৈরি হয়েছে কোনো না কোনো প্রবলেমকে সলভ করার জন্য, কোনো না কোনো মানুষের প্রবলেমকে সলভ করার জন্য। এখন ধরো স্যাস লেডি বাংলাদেশ, এটা হচ্ছে এরা মেকআপ আইটেম নিয়ে শুধু কাজ করে। স্যাস লেডি সম্ভবত ইন্দোনেশিয়ার একটা ব্র্যান্ড, এরা বাংলাদেশে নিয়ে আসছে।
এরা মেকআপ আইটেম নিয়ে কাজ করে। তো মেকআপের কাজ কি ভাই? ওই যে একটু উজ্জ্বলতা বাড়ায়, মুখে কালো দাগ, এই যে লিপস্টিক ফিপস্টিক একটু লাল টাল করে দেয়। তো এগুলো মানুষের নিশ্চয়ই কোনো প্রবলেম, না হলে তো এগুলো তৈরি হয় না, ঠিক না? আচ্ছা, তাহলে স্যাসলেটি যে প্রোডাক্ট বিক্রি করে, বাংলাদেশে ধরো 18 কোটি মানুষ, সবার কি এই প্রবলেম? সবাই কি স্যাসলেটির এই প্রোডাক্ট কিনে? না, কিনে না কিনে। তার মানে গ্রুপ অফ পিপল যাদের এই প্রবলেম আছে, তারা এই প্রোডাক্ট গুলো ব্যবহার, 18 কোটি মানুষই ব্যবহার করে না। ফেসবুকেও ধরো বাংলাদেশে 4 কোটি 5 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। তাহলে এই 4 কোটি 4.5 কোটি বা 5 কোটি মানুষের মধ্য থেকে আমরা যখন এই স্যাসলেটির জন্য অডিয়েন্স, টার্গেট অডিয়েন্স বের করব, তখন এই 5 কোটি মানুষের মধ্য থেকে যাদের এই মেকআপ, এই যে ঠোঁটে কি, ঠোঁট লাল করতে হবে, এই পিম্পল, তারপরে যে ব্ল্যাক হেড ট্যাট আছে সেগুলো দূর করার ওষুধ আছে এদের, হ্যাঁ। এই ধরনের মানে কসমেটিক্স আছে আর কি, কসমেটিক সামগ্রী আসলে, হ্যাঁ, এগুলো আছে। তো যাদের এই প্রবলেম আছে, এই 5 কোটি ফেসবুকে যারা আছে, এই পাঁচ পাঁচ কোটি 5.5 কোটি মানুষের মধ্যে যাদের এই প্রবলেম আছে, তারা এই স্যাসলেটির কাস্টমার। তাহলে কি আমার 18 কোটি মানুষকে অ্যাড দেখানোর দরকার আছে? না, আমাকে খুঁজে বের করতে হবে এই স্যাসলেটি যে প্রোডাক্ট বিক্রি করে, এই মেকআপ আইটেম, এই লিপস্টিক, এই ব্ল্যাক হেড দূর করে, অমক তমক, এই প্রবলেম গুলো কাদের আছে? এই 5 কোটি মানুষের। এখন প্রশ্ন হলো যে ভাই, বাংলাদেশে তো 18 কোটি মানুষ, তো 5 কোটি ফেসবুকে আছে, বাকি আর 13 কোটি মানুষের কাছে আমি কেমনে পৌঁছাবো? সেই যে আলোচনা আমরা পরে করব, ঠিক আছে? অন্তত এই 5 কোটি মানুষের মধ্যে এই ফ্যাসিলিটির প্রোডাক্ট যাদের দরকার, তাদেরকে আমাদের ফেসবুকের মধ্যেই খুঁজে বের করতে হবে, কারণ বাংলাদেশে 9 কোটি বা 10 কোটি হচ্ছে ইন্টারনেট ইউজার। তার মানে কি, তুমি অনলাইনের থ্রু দিয়ে যতই মার্কেটিং করো, সর্বোচ্চ 10 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবা অনলাইনের থ্রু দিয়ে, আর 8 কোটি মানুষের কাছে কিন্তু পৌঁছাইতে পারবে না। এই কারণে দেখবেন এখনো এফএমসিজি ব্র্যান্ড গুলো বেশি বকবকি হচ্ছে। এফএমসিজি ব্র্যান্ড গুলো তারা ওই বিলবোর্ড টানায়, দেখবেন যে মুদিখানার দোকানে, ওষুধের দোকানে একদম সামনের উপরে দারুণ দারুণ প্রোডাক্ট সাজায় রাখে, কারণ তারা ফিজিক্যালি যাতে যেয়ে দেখে আর কি। যাই হোক, আরো অনেক ঘটনা আছে, এগুলো নিয়ে আমরা পরে কথা বলি। তাহলে আমাদের খুঁজে বের, এই খুঁজে বের করা যদি করতে পারি, তাহলেই হচ্ছে আমরা ফেসবুকের এই অডিয়েন্স বানানো শিখে যাব। এখন ফেসবুক আবার অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এই টুলটা নিয়ে আসছে। এই টুলের কাজ হলো, আমরা এখান থেকে অডিয়েন্স সিগন্যালে কিছু ইয়া দিয়ে দিই, অডিয়েন্স সিগন্যাল, অডিয়েন্স কন্ট্রোলে আমরা কিছু সিগন্যাল দিয়ে দিই। ওই সিগন্যালের উপর বেস করে এই ভদ্রলোক অথবা এই যে অডিয়েন্স সাজেশন দিয়ে দিই, এখানে কন্ট্রোল করে আছে, কন্ট্রোল আমি পরে কথা বলতেছি, এখানে অডিয়েন্স কিছু সাজেশন দিয়ে দিই। গুগলের এটারে বলে গুগল সিগন্যাল, যেটা আমরা গুগল অ্যাডসে শিখেছি। ফেসবুক বলে অডিয়েন্স সাজেশন। তার মানে এর ব্যাক এন্ডে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এর ব্যাক এন্ডে এআই কাজ করে। তো এআই, যে কোনো এআই সিস্টেম কিভাবে কাজ করে? প্রিভিয়াসলি তার কাছে ডেটা দিতে হয়, ওই ডেটার উপরে ওর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম ভাবে ওর যে মাথা খাটানোর ক্ষমতা আছে, মাথা খাটায়া সে তোমাকে অডিয়েন্স বের করে দেয়। তার আগে আমাদের আরেকটু জানতে হবে। আচ্ছা, আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো যে বায়ার পার্সোনা নামে একটা শব্দ আছে। এই শব্দটা খুব ছোটখাটো শব্দ, কিন্তু খুব পাওয়ারফুল শব্দ, স্পেশালি টার্গেট অডিয়েন্স খুঁজে বের করার জন্য যে কোনো টুল ব্যবহার করে, সেটা ফেসবুকের টুল হতে পারে, টিকটকের টুল হতে পারে, গুগল অ্যাডস এর টুল হতে পারে, পার্সোনাটা খুঁজে বের। তাহলে আমরা নতুন টার্ম শিখলাম, পার্সোনা। এখন এই পার্সোনাটা কি? ধরেন যে গাঁও গ্রামে যারা আছেন আমার মতো, দেখবেন যে আগে গ্রামে মেয়ে দেখতে গেলে বিভিন্ন ধরনের প্রশ্ন করত। মা, তুমি একটু হেঁটে দেখাও, তোমাদের এলাকার বিখ্যাত কি? মা, তুমি কি কোরআন মজিদ পড়তে পারো? আলহামদুলিল্লাহ সূরাটা বলো তো। তুমি কি সূচি কর্ম জানো, মানে কাঁথা মাথা সেলাই করতে পারো কিনা? এখন এগুলো হয় না। যাই হোক আর কি, এখন হয়তো গ্রাম অঞ্চলে হতে পারে, অনেক প্রত্যন্ত অঞ্চলে।
তারপরে হচ্ছে আমরা হৈমন্তী পড়ার ক্ষেত্রে শিখছি না, 16 বছর বয়স হয়ে গেছে মানে বুড়ি হয়ে গেছে, এবার আর বিয়ে হইব না। এখন অবশ্য সেসব জিনিস নাই, এখন মেয়েরা নিজের পায়ে দাঁড়ায় তারপরে বিয়ে করে, যাই হোক আর কি। তো এই যে একটা মেয়ের সম্পর্কে ইনফরমেশন গুলো জানে, দিন শেষে ওই মেয়েটা কেমন সেটা আসলে বোঝার চেষ্টা করে। এটাকেই তুমি ওই মেয়ের পার্সোনা বলতে পারো। এবার যদি আমরা মার্কেটিং পয়েন্ট অফ ভিউ থেকে আসি, বা অডিয়েন্সের ভিউ থেকে আসি, বা টার্গেট অডিয়েন্সের ভিউ থেকে আসি, আমরা যখন আমার এই প্রোডাক্টটা কাদের কাদের লাগবে, ওই মানুষগুলো, গ্রুপ অফ পিপল, 5 কোটি মানুষ বা 18 কোটি মানুষের মধ্যে সবার তো না, ধরেন 1-2 লাখ মানুষের বা 5 লাখ মানুষের বা 50 লাখ মানুষের লাগবে, তাহলে 50 লাখ মানুষের পার্সোনাটা লাগতে হবে। কি পার্সোনা সেটা? তার বয়স কত, সে ছেলে না মেয়ে, সে কি রেগুলার কফি খাইতে যায় বয়ফ্রেন্ড বা জামাইয়ের সাথে নিয়ে, নাকি ধরো বাসায় রান্না করে খায়, এই মেয়েটা কি চাকুরিজীবী নাকি গৃহপালিত। গৃহপালিত মানে আসলে খারাপ ভাবে নিয়েন না, যাই হোক, মানে বাসায় গৃহিণী। একটা মানুষ সম্পর্কে এই ইনফরমেশন গুলো আমরা যত জানবো, তখন হচ্ছে যে ওই গ্রুপ অফ পিপলের সম্পর্কে আমার একটা ধারণা হবে। এইটার নামই হচ্ছে বায়ার পার্সন। তো এখানে আমাদের, যেমন ধরো যে, দেখি বায়ার পার্সোনা তো আমাদের একটা ইয়া ছিল ভাই, বায়ার পার্সোনা, বায়ার পার্সোনা, বায়ার পার্সোনা হয়েছিল ভাই। এই যে বায়ার পার্সোনা একটা শিট আছে, এটা ইসের মধ্যে আছে, আমি একটু দেখাই আর কি, তাহলে বুঝতে সুবিধা হবে। আহ ধরো তোমার, সরি, আমি কি বন্ধ করে দিলাম নাকি ভাই? আমি কি, ও হ্যাঁ, হ্যাঁ, দেখেন, এটা একটা বায়োর পার্সোনার হচ্ছে যে একটা ফরমেটার। হুম, তার বয়স কত, ছেলে না মেয়ে, সে কত ইনকাম করে, সে কি পছন্দ করে কি অপছন্দ করে, তার হ্যাবিট কি, তার কি কি স্কিল আছে, দেখেন গো টু জিম হ্যাবিট যায়, সে ট্রেডিশনাল মিডিয়াতে আছে কিনা, মানে সে কি ফেসবুক টেসবুকে ঘোরাঘুরি করে, নাকি এই যে টিভি, রেডিও, ডেলি নিউজ পেপার টেপার পড়ে, হার্ড কপি, নাকি অনলাইনে পড়ে, বিভিন্ন ডিজিটাল চ্যানেলে কোথায় কোথায় তার ফুটপ্রিন্ট আছে, কোন পারপাজে সে ঘোরাঘুরি করে, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, গুগলে সার্চ ফার্চ দেয় কিনা, হ্যাঁ, তার পার্সের জার্নি কেমন, হ্যাঁ, সে কি রেগুলার কেনাকাটা করে নাকি মাঝে মাঝে করে, নাকি আমার মতো দুই দেখে নে, হ্যাঁ, এই জিনিসগুলো একটা মানে তুমি যে তোমার এই মানে স্যাস লেডির যে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যাদের উদ্দেশ্যে তুমি তৈরি করেছো, এটা কিন্তু তৈরি হয় কখন? প্রোডাক্ট ডেভেলপমেন্টের আগে কিন্তু এটা তৈরি। অডিয়েন্স জাস্ট আমরা হচ্ছে ফেসবুক বা গুগল থেকে সিলেক্ট করে দিই, কিন্তু এই অডিয়েন্স যখন আমরা প্রোডাক্ট ডেভেলপ করি তখনই কিন্তু আমাদের মাথার মধ্যে অডিয়েন্সটা আসে। কারণ আমি যখন একটা প্রোডাক্ট ডেভেলপ করি, প্রোডাক্ট ডেভেলপ করাও কিন্তু মার্কেটিং এর কাজ ভাই, ওই যে আমরা 4P পড়ছিলাম না, প্রোডাক্ট প্লেসমেন্ট, প্রমোশন, অমুক তমুক পড়ছিলাম না। তার মানে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রথম কাজ হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট করা। প্রোডাক্ট ডেভেলপমেন্টের প্রথম কাজ হলো আমি কার জন্য প্রোডাক্ট ডেভেলপ করছি, তারাই অডিয়েন্স কিন্তু। সো এই জিনিসটা আমরা হচ্ছে ধরো তোমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট করার সময় করে ফেলি, কারণ আমরা তো প্রোডাক্ট ডেভেলপ করি কোনো একটা প্রবলেমকে সলিউশন করার জন্য এই গ্রুপ অফ পিপল। তো এই গ্রুপ অফ পিপল, যেমন পাঠাও দুনিয়ায় আসছিল কেন? ঢাকা শহরে এক প্রান্ত থেকে আর প্রান্তে প্রচন্ড জ্যাম ভাই। তো সে ঘোড়ার গাড়ি আনলে ভালো করতো, ঘোড়া টোড়া আনলে ভালো করতো, বাইক নিয়ে আসছে, ধরো আধুনিক, মানে আগেকার ঘোড়া, আজ থেকে 200 বছর আগের ঘোড়াই তো এখন বাইক, তাই না? সিপা সাপা দিয়ে সে চলে যাচ্ছে এক প্রান্ত থেকে। তো এই যে যারা যেতে চায় তাদের উদ্দেশ্যে কিন্তু পাঠাওটার জন্ম হয়েছিল, তাই না? প্রোডাক্ট ডেভেলপমেন্টের সময় হয়ে যায়। তো ওই জিনিসটাই কিন্তু তখনই কিন্তু এই জিনিসগুলো তৈরি করে, ওইখান থেকে আমরা এজ, জেন্ডার, অমুক তমুক একটা পার্সোনা তৈরি করি, যাতে আমাদের যখন আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজিং করি, মার্কেটিং এর লাস্ট পি, প্রমোশন, যখন হচ্ছে আমরা লিঙ্কডইনে করি, ফেসবুকে করি, ইউটিউবে করি, অমুক জায়গায় করি, তমুকে করি, ওই পার্সোনাটা জানলে তখন আমাদের এই অডিয়েন্স তৈরি করা সহজ হয়। এবং এই অডিয়েন্স তৈরি করতে আমাদের এত আহামরি কিছু নেই, ওই অডিয়েন্স টুলসই আমাদের করে দেয়। ফ্যান্টাস্টিক। এখন ধরেন আমরা আসি, আবার এখানে আসি, তাহলে আমরা পার্সোনাটা বুঝে গেলাম।
এখন ধরো যে, তার মানে হচ্ছে যখন এই সেলস লেডি, যেমন ধরেন আপনি যখন কোনো একটা বায়ারের কাজ করবেন, তখন ক্লায়েন্টের কাছে কিন্তু আপনি নিজেও অ্যানালাইসিস করে বের করতে পারবেন, অ্যাজ ওয়েল এস ক্লায়েন্টের কাছে তুমি জিজ্ঞেস করে দিতে পারো যে ভাই তুমি যে প্রোডাক্টটা তৈরি করেছো, এটা অ্যানালাইসিস করলে আপনি অনলাইনে পাবেন। অ্যাজ ওয়েল এস তুমি ভাই কিন্তু ইয়ে করতে পারো যে আহ, তুমি জিজ্ঞেস করতে পারো যে ভাই তোমার এই প্রোডাক্ট আসলে কাদের জন্য, তাদের ডেমোগ্রাফিক প্রোফাইল কি, তাদের বয়স কত, ছেলে না মেয়ে, তাদের কি কি বিষয়ে ইন্টারেস্ট আছে, তাদের হ্যাবিট কি, কেমন টাকা পয়সা ইনকাম করে তারা, তারপরে হচ্ছে তারা কি করে, কি খায়, কখন ঘুমায়, মানে এভরিথিং, তাদের লাইফস্টাইল কি, এই জিনিসগুলো তুমি যত জানবা তত তোমার এই টুল ব্যবহার করে আমাদের অডিয়েন্স বানানো সহজ হবে। দ্যাটস ইট। তাহলে আমরা মোটামুটি অডিয়েন্স বানানোর বেসিক বুঝে গেলাম। আরেকটা ব্যাপার আছে, যেমন ধরেন আপনি যদি চ্যাট জিপিটি কেও জিজ্ঞেস করেন, তাও কিন্তু সে তোমার একটা ওভারঅল ধারণা দিয়ে দেবে। আসেন আমরা ধরেন, আমি হচ্ছে যে এই এই যে সেলস লেডি এই কাজ করে আর কি, ধরেন আমি এটা দিয়ে দিলাম আর কি, হ্যাঁ, ধরো সেলস লেডি এই কাজ করে, আমি ধরুন দিয়ে দিলাম, হ্যাঁ, ধরেন এটা আমি দিয়ে দিলাম সেলস লেডি। ও মা, লেখা শুরু করলো। আচ্ছা বাদ দাও, ধরো আমরা, এই হলো সেলস লেডি অ্যাবাউট কি করে। দেখেন ও বলেছে যে সেলস লেডি প্রফেশনাল অথেন্টিক কসমেটিক্স বাংলাদেশে এনশিওর দ্য কোয়ালিটি এন্ড অথেন্টিক প্রোডাক্ট, এক্সপ্লোর আ রেঞ্জ অফ ফেস, আই, লিপ অ্যাক্সেসরিজ এন্ড মোর, মেক মোর অথেন্টিক সেলস লেডি। ঠিক আছে, এখন আমরা যদি ওরে চ্যাট জিপিটিকেও বলে দিই যে ভাই এদের কাস্টমার কারা, এদের কাস্টমার কারা কিভাবে বুঝবো? ওই যে বায়ার পার্সোনা দেখে, তাদের বয়স কত, সে কোথায় ঘুমায়, কোথায় খায়, সে দেখে বলে দেবো, বলে দেবো ভাই তুমি প্রোভাইড করো, প্রোভাইড বায়ার পার্সোনা ফর ফেসবুক অ্যাডস, ধরেন দিয়ে দিলেন, দেখেন সুন্দর করে আমাদের বলে দেবে, সুন্দর করেও বলে দেয়। সো এটাও আমাদের কাজে লাগতে পারে। কিভাবে কাজে লাগে সেটা একটু পরে আমরা দেখবো। দেখেন যে হ্যাঁ, একটা মেয়ের নাম দিছে আর কি, আন্দাজে নিছে আর কি, ধরো মানে একটা মেয়ে, তার মানে এটা মেয়েদের প্রোডাক্ট, জেন্ডার ফিমেল, 25 থেকে 35 বছর, এই যে সাব আরবান আর আরবান এরিয়ায় বাংলাদেশে বসবাস করে। ও খুব বেশি ধর ওয়ার্কের প্রফেশন হতে পারে, ফ্যাশন এনথুয়ারিস্ট হতে পারে, বিউটি ইনফ্লুয়েন্সার হতে পারে। হ্যাঁ, তাদের কোথায় কোথায় ইন্টারেস্ট আছে দেখেন, মেকআপ টিউটোরিয়াল, বিউটি ট্রেন্ডস, এই ধরনের জিনিসগুলো পড়েন আর কি। হ্যাঁ, প্রিফার করে তারা অনলাইন শপিং ফর কনভেনিয়েন্স। এই জিনিসগুলো কিন্তু আমরা কি কি চ্যালেঞ্জ থাকতে পারে তোমার এই সে, হ্যাঁ, এই যে দেখেন ব্যালেন্সিং ওয়ার্ক এন্ড সোশ্যাল লাইফ, কিপিং আপ উইথ দা, দেখেন খুব দারুণ কথা লিখছে কিন্তু, দেখেন গোল কি, হ্যাঁ, ফেসবুক বিহেভিয়ার তাদের কেমন। এই তথ্যগুলো যখন আমরা জেনে যাব, তখন আমাদের ওই ফেসবুকের টুল ব্যবহার করে মানে ইয়া তৈরি করা খুবই সহজ ব্যাপার। আসেন, এবার আমরা মোটামুটি বেসিক বিষয়গুলো বুঝে গেলাম। এবার আমরা আসি যে ফেসবুকে সাধারণত 3 ধরনের অডিয়েন্স আমরা তৈরি করতে পারি। অডিয়েন্স তৈরি করি কিসের উপর ভিত্তি করে? ওই বায়ার পার্সোনা। এতক্ষণ যে বক বক গুলো করলাম, এই কথাগুলো শুনতে হবে, বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে, তাহলে এই কথাগুলো এখন সহজ হবে। এই কথাগুলো এখন এটা যে কেউ পারবে। আমরা সেভ অডিয়েন্স তৈরি করতে পারি, যেটাকে আমরা কোর অডিয়েন্স বলি। এটা আমরা কখন কোথায় ব্যবহার করব সেটা আমরা বলবো। আমরা কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি, আমরা লুক এলাইক অডিয়েন্স তৈরি করব। এখন এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে, কখন আমরা সেভ অডিয়েন্স ব্যবহার করি, কখন আমরা লুক এলাইক ব্যবহার করি, কখন আমরা কাস্টম অডিয়েন্স ব্যবহার করি। পাশাপাশি অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এইটার হেল্প নিই। সাধারণত এগুলো একদম শিটে আছে, ওই শিটগুলো আপনার দেখে নিয়ে। সাধারণত যখন আমরা, ধরো যে তোমার বেশি বক বক হয়ে যাচ্ছে, আচ্ছা, আচ্ছা দেখেন এখানে খুব সুন্দর করে বলা আছে যে যখন আমরা টপ অফ দ্য ফানেল
বা অ্যাওয়ারনেস স্টেজে ক্যাম্পেইন চালাই, এখানে আমরা সুন্দর করে লিখে দিতে পারি, হ্যাঁ। মানে যদি আপনারা মনে করেন, হ্যাঁ, মানে মাঝে মাঝে আমি একটু হয়ে যায়, হ্যাঁ, মানে স্ট্রাক হয়ে যায় যে ছেলেপেলে কি আমার কথাগুলো নিচ্ছে নাকি আমি বেশি বক বক করে ফেলি। আর এই ক্লাস 5 মিনিটে শেষ করা যায়। কনসিডারেশন এন্ড কনভার্সন। আচ্ছা, যখন আমরা অ্যাওয়ারনেস স্টেজের ক্যাম্পেইন চালাই তখন সেখানে আমরা সেভ অডিয়েন্স বা লুক লাইক অডিয়েন্স ব্যবহার করি, কারণ তখন আমরা ফাঁকা মাঠে গুলি ছড়ি। কি কিভাবে আরেকটু আসতেছি। যখন আমরা কনসিডারেশন ক্যাম্পেইন করি তখন আমরা ইয়া কাস্টম অডিয়েন্স ব্যবহার করি। যখন আমরা কনভার্সন ক্যাম্পেইন করি তখন আমরা কাস্টম অডিয়েন্স ব্যবহার করি। তাহলে আমরা বুঝে গেলাম যে সেভ অডিয়েন্স বা কোর অডিয়েন্সটা আমরা ব্যবহার করি অ্যাওয়ারনেস স্টেজের ক্ষেত্রে এবং লুক লাইক অডিয়েন্স। আর এই অডিয়েন্সটা আমরা ব্যবহার করি হচ্ছে প্রথমে তাওয়া গরম করি এদের দিকে দিয়ে, তারপরে রুটি শেখা শুরু করি এদেরকে দিয়ে। কাস্টম অডিয়েন্স ব্যবহার করি আমরা ফানেলিং এর সেকেন্ড থার্ড স্টেজ। আমার লয়্যালটি স্টেজ আছে কাস্টমার মানে ফানেলের একটা, ওখানে আমরা এই কাস্টম অডিয়েন্স ব্যবহার করি। আচ্ছা, এখন ফেসবুকে অডিয়েন্স তৈরি করার যে দারুণ টুলস দিছে, এই টুলের মধ্যে ধরেন আমরা একটু এখানে যাই, এই অডিয়েন্স আমরা একটু ক্লিক করি। আচ্ছা, এটা আমরা একটু সিলেক্ট করে ধরো আহ, এটাতে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা। এখানে অনেকগুলো অডিয়েন্স তৈরি করা আছে অলরেডি, যেহেতু এটা একটা রিয়েল অ্যাপ। আচ্ছা, ফেসবুকে যখন আমরা, তার মানে আমরা 3 ধরনের অডিয়েন্স তৈরি করি। সেভ অডিয়েন্স বা লুকে লাইক অডিয়েন্স আমরা ব্যবহার করি কোথায়? অ্যাওয়ারনেস স্টেজে বা বটম টপ অফ দ্য ফানেলে। কিভাবে আমরা তৈরি করি? ক্রিয়েট যখন অডিয়েন্স করি, দেখেন এখানে সেভ অডিয়েন্স, কাস্টমার, লুকে লাইক। কাস্টম অডিয়েন্স দিয়ে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে হয়। কাস্টম অডিয়েন্স আর লুকে লাইক অডিয়েন্স আমরা শিখবো পিক্সেলের পরে। আজকে আমরা এতটুকুই থাকবো। আসেন আমরা সেভ অডিয়েন্স একটা তৈরি করার চেষ্টা করি। যখন আমরা সেভ অডিয়েন্স তৈরি করি তখন ফেসবুক আমাদেরকে সুযোগ দিয়েছে, দেখেন, ডেমোগ্রাফিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারেস্ট অ্যাজ ওয়েল অ্যাজ বিহেভিয়ার, এইগুলোর উপর ভিত্তি করে এখানে হাজারো আছে, দেখেন, হ্যাঁ, এখানে ধরেন হাজারো আছে, যেটা আমরা ইসের ক্ষেত্রেও শিখেছি। এখানে হাজারো ইন্টারেস্ট আছে, এখানে হাজারো বিহেভিয়ার আছে। এই জিনিসগুলো ব্যবহার করেই আমরা হচ্ছে যে অডিয়েন্সটা বানাবো। কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি আর কি। এখন এই কথাগুলো কিন্তু আমি মানে গুগলেও তো আমরা খুব একদম খুঁটে খুঁটে শিখছি না। এই কথাগুলো কিন্তু এখানে আমি এত কথা বলবো না, বাট আপনাদের বুঝে নিতে হবে। ডেমোগ্রাফিক মানে ওই যে আমরা শিখছি না ভাই, যে তোমার বয়স কত, মেল না ফিমেল, কত টাকা ইনকাম করে, কয় বছরের বাচ্চা আছে, বিভিন্ন জিনিসপত্র এখানে আছে। আপনার কাছে আমার অনুরোধ থাকবে প্রত্যেকটা জিনিস এইভাবে বসে বসে দেখা, হ্যাঁ, প্রত্যেকটা জিনিস এভাবে বসে বসে দেখা। তার এডুকেশন লেভেল কোথায়, ফিল্ড অফ স্টাডি, স্টাডি, তার মানে তুমি ধরো সে কম্পিউটার সায়েন্সে পড়েছে, ধরো তুমি টার্গেট করবে কম্পিউটার সায়েন্স আলাদা, এখান থেকে সুন্দর করে এখান থেকে সার্চ দিয়ে তুমি কম্পিউটার সায়েন্স খুঁজে বের করতে পারো, তাই না? ধরো আর কি কম্পিউটার সায়েন্স, দেখে আসেন এই যে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছে, এই যে কম্পিউটার আর্কিটেকচার, কম্পিউটার সিকিউরিটি, কম্পিউটার সিকিউরিটি ইনস্টিটিউট, এগুলো কি তার ডেমোগ্রাফি। তার মানে কি, দেখেন ওই জানছে পিপুল হু লিস্টেড দেয়ার মেজর ফিল্ড অফ স্টাডি অ্যাজ কম্পিউটার সিস্টেম ইনস্টিটিউট। এখন কম্পিউটার সিস্টেম ইনস্টিটিউট তার মানে কি, এর ফেসবুক প্রোফাইলে কিন্তু সে লিখে দিয়েছে। সো এদেরকে আমি টার্গেট করব কখন, এটা আপনি একটু মাথা খাটাবেন। ফেসবুকের ক্ষেত্রে যেমন বলেছিলাম সেরকম আমরা অত কিছু দেখাবো না, আমরা ধরেন কিভাবে একটা অডিয়েন্স তৈরি করে সেটাই শেখাবো। বাট প্রত্যেকটা জিনিস যখন এটা দেখবেন, যেমন কম্পিউটার সোসাইটি, পিপল হু লিস্টেড দেয়ার মেজর ফিল্ড অফ স্টাডি কম্পিউটার সিকিউরিটি নিয়ে পড়ালেখা করছে। তো কম্পিউটার সিকিউরিটি নিয়ে যারা পড়ালেখা করে তারা কি কাজ করে,
এদের কাছে তুমি কি বিক্রি করবা সেটা মাথায় রাখতে হবে, এরকম আর কি। হ্যাঁ, এছাড়াও ধরেন, তারপরে ধরেন এই যে আরো অনেক কিছু আছে। ধরেন প্যারেন্টের এখানে আমরা একটু দেখি, দেখেন যে যাদের ওই যে প্যারেন্টস আপ টু 12 মান্থ, তার মানে কি ভাই, যাদের হচ্ছে এই দেখি এই 1 বছরের বাচ্চা আছে আর কি, যেটা আমরা ফেসবুকেও শিখেছি, দেখেন 6 থেকে এত বছরের বাচ্চা আছে। তো এদেরকে 9 থেকে 12 বছরের বাচ্চা আছে, এদেরকে আমরা কখন টার্গেট করি? যাদের 1 থেকে 2 বছরের বাচ্চা আছে, তাদেরকে টডলার বলে আর কি। যাই হোক, 1 থেকে 2 বছরের বাচ্চা আছে, তাদেরকে আমরা কি টার্গেট করতে পারি? তাদেরকে আমরা টার্গেট করতে পারি বিভিন্ন প্রোডাক্ট আছে না, অমুক তমুক। ইভেন তুমি টার্গেট করতে পারো যে সে কোথাকার এমপ্লয়ার। ধরো যারা ঢাকা ইউনিভার্সিটিতে চাকরি করে, যাদের প্রোফাইলে আছে ওয়ার্ক ইন কোথায়, ওয়ার্ক এট না ইন থাকে, যে ঢাকা ইউনিভার্সিটি, তো ঢাকা ইউনিভার্সিটি সবাইকে তুমি টার্গেট করো, অনেক ক্ষেত্রে টার্গেট করতে হতে পারে। অথবা তুমি জব টাইটেল ধরে টার্গেট করতে পারো, যে হ্যাঁ ভাই, যারা মার্কেটিং ম্যানেজার তাদেরকে আমি টার্গেট করবো। এরকম বিভিন্ন ভাবে এখানে ওরা টার্গেটিং সিস্টেম গুলো দিয়ে রাখছে, আমরা শুধু এটা ইউজ করবো কিসের উপর ভিত্তি করে, অ্যাকর্ডিং টু বায়ার পার্সন। এরপরে ধরো এক একটা মানুষের বিভিন্ন বিষয়ের প্রতি ইন্টারেস্ট থাকতে পারে। ফেসবুক এটা কিভাবে বোঝে, প্রথম ক্লাসে কিন্তু বলেছে, তুমি কোন গ্রুপে আছো, তুমি কোন পোস্টে লাইক দাও, কোন ভিডিও বেশি দেখো, এইগুলোর উপর ভিত্তি করে ওই যে কিয়ামতের মাঠের সেই 73 কাতারের মতো এক একটা কাতারে তোমাকে রাইখা দিছে। ধরেন এই এখানে শপিং এর মধ্যে দেখেন ক্লোদিং অ্যাপারেল, চিলড্রেন ক্লোদিং, তার মানে এই কাতারে কাদেরকে রাখছে? যারা মোটামুটি, এই দেখেন পিপুল হু হ্যাভ এক্সপ্রেসড অ্যান ইন্টারেস্ট আর লাইক পেজেস রিলেটেড টু চিলড্রেন ক্লোদিং। তারপরে মমস অ্যান্ড কিডস কিডস রিলেটেড যে সমস্ত ব্র্যান্ড আছে না, ফেসবুকে বেচা কিনা করে, ওই রিলেটেড পেজে, ওই রিলেটেড পেজের কন্টেন্টে তারা লাইক দিতে পারে, ওই পেজে ফলো করে থাকতে পারে, ওই ধরনের গ্রুপে থাকতে পারে। এরকম হাজারো ম্যাট্রিক্স বিবেচনা করে ফেসবুক ওই ধরনের মা বাপদের রাইখা দিছে এই কাতারে। তা আমি এখন চিলড্রেন ক্লোদিং বিক্রি করি ভাই, সুন্দর করে এটা সিলেক্ট করে অডিয়েন্স, এরকম আর কি। এছাড়া ধরো বিভিন্ন, এগুলোর প্রত্যেকটা জিনিস দেখবেন আর কি, বিভিন্ন ধরনের বিহেভিয়ার আছে। ধরেন আমরা ইউনিভার্সারি আসে, ধরেন এই যে 3 মাসের মধ্যে যাদের অ্যানিভার্সারি আছে, তারা এই জায়গাটা আছে, এদেরকেও টার্গেট করে আমরা অনেক ধরনের প্রোডাক্ট প্রোডাক্ট সেল করতে পারি। মোবাইল ডিভাইস ইউজার দেখেন, এর মধ্যে হাজারো ডিভাইস আছে দেখেন ভাই, যারা রিসেন্টলি ডিলেটেড ডিভাইস, কি ডিটেক্টেড ডিভাইস আছে, কি ডিভাইস ভাই, রিসেন্টলি ডিটেক্টেড ডিভাইস মানে অল মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম ফেসবুক। আচ্ছা, যারা ইয়ে করে, দেখি এখানে দেখি কি আছে, রিসেন্টলি রিসেন্টলি ডিটেক্টেড iPhone 14 ব্যবহার করে যারা, তারা হয়। সো অনেক ভাবে তুমি ইয়ে করতে পারো। যেমন ধরেন এই দেখেন, এখানে ধরেন আছে, আমরা ধরো যে বাংলাদেশের ভাই, বাংলাদেশ নেই, আচ্ছা ধরো জার্মানি, এরা হচ্ছে যে এটা কি ভাই, এরা হচ্ছে যে যা মানে আগে হচ্ছে এরা কি লিখছে, পিপল হু ইউজ টু লিভ ইন জার্মানি, হু নাও লিভ অ্যাব্রোড, তার মানে আগে জার্মানি থাকতো, এখন জার্মানি থেকে অন্য দেশে থাকে, তারা এখানে আছে। দেখেন কত দারুণ টার্গেটিং। আমরা কিন্তু এখান থেকে টার্গেটিং সুন্দর সুন্দর করতে পারি। যেমন ধরেন বাংলাদেশে অনেক প্রোডাক্ট কিন্তু বিদেশ থেকে অর্ডার করে, কিরকম ধরেন, ধরেন বয়ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়াতে, ধরো বউ থাকে কোথায়, গার্লফ্রেন্ড থাকে কোথায়, বাংলাদেশ। তো যে ভ্যালেন্টাইন আসতেছে, ইয়া করবে না, তারা গিফট দিতে হবে না, অর্ডার করবে কোথা থেকে, অস্ট্রেলিয়া থেকে। গিফটটা পৌঁছাবে, শিপিং হবে কোথায়, বাংলাদেশ। তার মানে কি অস্ট্রেলিয়ায় যে বাংলাদেশের মানুষ আছে, তুমি যদি বাংলাদেশে ব্যবসা করো ভাই, অস্ট্রেলিয়ার বাঙালিদের কিন্তু আমরা এইভাবে টার্গেটিং করতে পারি, এগুলো আমরা দেখতেছি। যাই হোক, প্রত্যেকটা জিনিস এইভাবে বৈশা বৈশা দেখবেন আর এঙ্গেজড শপার। দেখেন এঙ্গেজ শপার ওরা ডিফাইন করছে যারা গত 7 দিনে এই স্বপ্ন বাটনে ক্লিক করছে। সো এরকম আছে আর কি, হ্যাঁ। এখন ধরেন আমরা একটা টার্গেটিং করার চেষ্টা করব আর কি। ধরো আমরা একটা টার্গেটিং করার চেষ্টা করব, যে আমরা একটা টার্গেটিং করার, এই যে ফেসবুকে ধরেন আমরা একটা টার্গেটিং দেখবো, আপনারা এরকম হাজারো টার্গেটিং করতে পারবে না। ধরেন, ধরো আমরা টার্গেটিংটা করি, ধরো এটা বাদ দাও, কি রে ভাই, আচ্ছা, প্রথমটাই করি।
ধরেন, প্রচন্ড ভালো লাগে না, আমরা দ্বিতীয়টাই করি। ধরেন, বা যে কোনোটা করতে পারেন, কোনো সমস্যা নেই। ধরেন, এই যেগুলো কিন্তু বুঝতে হবে, দেখেন এরকম করলে আপনি সব করে ফেলতে পারবেন না। ধরেন আপনার একটা ই কমার্স শপ আছে, তার নাম কি ভাই? জুতা বাবা ধরো। যাদের মেইন প্রোডাক্ট হলো, তারা বাইরে থেকে নাইকি এবং এডিডাসের রেপ্লিকা এনে সেল করে। রেপ্লিকা মানে হচ্ছে যে দেখবেন ভিয়েতনাম, হেলার পুতেরা হুবহু নাইকির ডুপ্লিকেট বানায় এডিডাসের। দাম ধরো 3,000 4,000 টাকা। এটা নাইকি কিনতে গেলে ধরো তোমার পড়বে 15-20 হাজার টাকা। কিন্তু 5,000 টাকায় সেম জিনিসটা একদম, পড়তেও কিন্তু অনেক মজা, আমি পরে দেখেছি ভালো। ওই জিনিসগুলো বিক্রি করে। প্রাথমিকভাবে এরা ঢাকার উত্তরা, গুলশান, বসুন্ধরা আবাসিক, খিলক্ষেত ও মিরপুরে ডেলিভারি দেয়। এদের প্রোডাক্ট প্রাইস রেঞ্জ 5,000 থেকে 10,000 টাকা। জুতা বাবার ওয়েবসাইট এবং তাদের ফেসবুক পেজ দিয়ে তারা সেল বাড়াতে চায়, সাথে অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে চায়। তাহলে এদের টার্গেট অডিয়েন্স কেমন হবে, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি কেমন হবে, ক্যাম্পেইন স্ট্র্যাটেজি আমরা পরে কথা বলবো, টার্গেট অডিয়েন্সটা আমরা কিভাবে বানাবো সেটা আমাদের মূল পয়েন্ট। খুব ভালো কথা। আচ্ছা, এখন নাইকি এডিডাস সাধারণত ওদের তো মেন স্লোগানই ভাই মুভিং, এটাই মেন না? তার মানে এরা কারা পরে? তো ধরেন আমরা এখানে কিন্তু একটা ইয়া দিতে, ধরো যে, ধরেন আমরা দিলাম আহ শু স্টোর, ধরো আর শু স্টোর ধরেন। আমরা ধরো এদেরকে বলে দিই যে ভাই শু স্টোর ফর ইয়াং জেনারেশন, ধরেন আমরা দিলাম আর কি। দেখি কি বানায়। ধরো কে এটা জুতা বাবা সেল করে, ধরো আমরা বলে দিলাম যে ভাই তুই একটা বায়ার পার্সোনা বানায় নে। দেখি কি বানায়। ইয়াং জেনারেশন বলাতে ও মোটামুটি বাট 30 35 40 বছরও বয়সও বানায়। দেখেন ও সুন্দর করে আমাদের ইয়া দিতেছে, 18 থেকে 25 বছর বয়স, এটা আমরা বাড়াইতে পারি। কলেজ স্টুডেন্ট, ইয়াং সুন্দর করে দিয়েছে। স্ট্রিট ফ্যাশন, স্নিকার কালচার, মিউজিক ফেস্টিভ্যাল, কনসার্ট, এগুলো এরা পছন্দ করে। দেখেন এদের ইন্টারেস্ট আছে সোশ্যাল মিডিয়া পার্টিকুলারি। এই জিনিসগুলো ধরে আমরা সুন্দর করে এখানে অডিয়েন্স তৈরি করে ফেলতে পারি। আসেন দেখেন আমরা কিভাবে বানাই। ধরো, তাহলে এরা বিক্রি করে কোথায় কোথায় ভাই? বিক্রি করে কোথায় কোথায় সেগুলো আমরা একটু শিখে আসি আর। ধরো ধরো ওরা বিক্রি করে, আমি প্রথমে বাংলাদেশ নিয়ে নিই ধরো। বাংলাদেশ, বাংলাদেশ আসো। আমরা প্রথমে ধরো এই আমরা বাংলাদেশ নিলাম। তার মানে হলো আমাদের মোটামুটি বাংলাদেশ এসে গেল। হুম, ফাইন। এখন এরা বিক্রি করে কোথায় ভাই ভাই প্রোডাক্ট? ওরা বলছে গুলশানে বিক্রি করে। হ্যাঁ, তো আমরা একটু বড় করি, এই বড় করি, এই ঢাকা, আগারগা, কাফরুল, এই বনানী। বনানী আশেপাশে গুলশান থাকবে না? ধরো বনানী, গুলশান কই ভাই? এই যে গুলশানে, ধরো গুলশানে বিক্রি। তো গুলশান ধরো আমরা এখন এখান থেকে একটা ড্রপ পিন নিয়ে নিতে পারি, কারণ আমরা পুরো ঢাকা শহর করবো না, আমরা শুধু গুলশানটুকু ধরে না। গুলশান, তারপরে হচ্ছে তোমার এই যে নিকেতন, তারপরে ধরো আমরা যদি গুলশান নিকেতন এই এই জায়গাটুকুই ধরো, এই মহাখালী টালি এইটুকুর মূলেই আর সে গুলশান এক, এই যে গুলশান দুই, তার মানে এই জায়গাটুকু, তাই না? এরা আমরা এখানে ডিরেক্ট গুলশান টু টু সার্চ দিতে পারি, বাট গুলশান টু টু সার্চ দিলে পর পাকিস্তান পাকিস্তান থেকে চলে আসে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ধরো এই ড্রপ পিন ব্যবহার করতে পারি। ধরো এই ড্রপ পিনটা ব্যবহার করে আমরা এই গুলশানের মাঝে ধরেন, ধরেন এটা গুলশান দুই, তো গুলশান দুই মারেন ধরেন আর কি। আমরা মোটামুটি, আচ্ছা এটা কেটে দাও। আমরা মোটামুটি গুলশান দুই মারলাম ধরো। আচ্ছা, এই গুলশান দুই আমাদের 10 কিলোমিটার হয়ে গেছে। এইটারে আমরা ছোট করে ধরো 3 মাইল দিয়ে দিই। এটা আমরা 3 মাইল, সরি, এটা আমরা, এন্টার দাও, এটা আমরা 3 মাইল দিয়ে দিই। তার মানে ধরেন ও ওই খিলক্ষেত, নিকেতন, কাফরুল টাফরুল, ওই গুলশান অনেক দূর চলে গেছে, সমস্যা নেই। এটারে আমার ধর এমন জায়গা বসাবেন
যাতে ধরেন যে ধরেন আমরা 1 কিলোমিটার দিই ধরো, আর ইন্টার মারো। হ্যাঁ ঠিক আছে, আমরা মোটামুটি প্রয়োজনে আরেকটা ড্রপ পিন নাও, ড্রপ পিন নিয়ে নিকেতনে মারো, এখানে 1 কিলোমিটার দাও। তারপরে ধরো বারিধারা, ডিওএসএস, এই জায়গাগুলো ইয়া টিয়া থাকে, যদি তুমি বিক্রি করো, বনানীও বিক্রি করে, নিকেতনও বিক্রি করে ধরেন, নিকেতনও ধরেন বিক্রি করে। আমরা আরেকটা ড্রপ পিন নিয়ে ধরো নিকেতনের উপর মারো ধরেন, এই 10 মাইল এসে গেল, এটার 1 মাইল ধরো আর কি। ধরো আমি 2 জায়গাটা নিই। এছাড়াও ভাই তুমি ধরে এখানে একদম পুরো ঢাকাও সিলেক্ট করে দিতে পারো, তো ঢাকা করলে তো আমাদের ঢাকা সিটি চলেই আসে, হয়ে গেল। এছাড়াও ধরেন ব্রাউজিং করে দেখেন এখানে কান্ট্রি ওয়াইজ আছে, হ্যাঁ, যে তুমি এখান থেকে কোন কোন দেশ সেগুলো আমরা করে ফেলতে পারি। এগুলো দেখবেন আপনারা, হ্যাঁ। এখানে ধরেন এই যে রিজন আছে, হ্যাঁ, এই যেগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। ইমার্জিং মার্কেট কাকে বলে, ইউরো এরিয়া কারা, এই যে ইউরো এরিয়া এই দেশগুলো, ইউরো এরিয়া। এই যে ফ্রি ট্রেড এরিয়া, যেখানে ব্যবসা বাণিজ্য করতে গেলে টাকা পয়সা দেওয়া লাগে না, তারা কারা আছে, কোন কোন এরিয়া দেখে নিয়েন, হ্যাঁ। ইমার্জিং মার্কেট মানে এগুলো নিয়ে একটু পড়ালেখা করে রাখি, যেমন বাংলাদেশের মার্কেট ইমার্জিং মার্কেট, ইন্ডিয়ার মার্কেট ইমার্জিং মার্কেট, চাইনার মার্কেট ইমার্জিং মার্কেট, মানে যে সমস্ত জায়গা ইমার্জিং মার্কেট, মানে যেখানে মার্কেট তৈরি হচ্ছে, তুমি এই প্রোডাক্ট বিক্রি করে যেমন অনলাইন বিহেভিয়ার মানুষের বাড়তেছে, তার মানে অনলাইনের জন্য একটা ইমার্জিং মার্কেট বাংলাদেশ, এই যেগুলো একটু পড়ালেখা করে রাখি। তো এই ধরনের টার্গেটিভ আমাদের এত লেভেলে করা লাগে না, বাট এই যেগুলো একটু পড়ালেখা করে রাখা দরকার। এগুলো আমি আগে প্রচুর ডিটেল বলতাম, কাজে কাজে লাগে না, তাই আমি এগুলো নিয়ে কথা বলি না। বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরো, তাহলে আমরা এইভাবে সিলেক্ট করে ফেলতে পারি আর কি। আচ্ছা, এখন ধরো আমি ধরলাম আর কি, ওইভাবে আমরা সিলেক্ট করে আমরা সিলেক্ট করি। এখন আমাদের এই প্রোডাক্টটা তারা ভাই, এই জুতা বাবা যারা মোটামুটি ও 18 থেকে 25 বলছে, আমরা এটা 35 পর্যন্ত দিয়ে দেবো, কারণ 35 বছরের মানুষ ভাই, 35 বছরে ইয়াং না? আচ্ছা, 70 বছরে যদি 16 বছরের মেয়ে বিয়ে করতে পারে, তাহলে 35 বছরে সে ইয়াং না? ধর আমরা 35 বছর পর্যন্ত দিলাম। কারা এই জুতা কিনতে পারে? ছেলে মেয়ে উভয় কিনতে পারে। এইবার ধরেন আমরা এই ইন্টারেস্ট, এখানে যে বিষয়গুলো আমাদের আছে, ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার, এইগুলো বিবেচনা করে আমরা করি। কিসের উপর ইন্টারেস্ট? ধর আমরা শু লিখি, শু, ধর আমরা শু, শু লিখলাম, সুন্দর। এখানে দেখেন শুজ, মানে তার মানে পিপুল হু হ্যাভ এক্সপ্রেস ইন্টারেস্ট আর লাইক পেজে রিলেটেড শু, তার মানে ফুটা, শু রিলেটেড যে যারা পেজে লাইক দিছে তারাই কিন্তু তোমার টার্গেটেড কাস্টমার ভাই। সো আমরা এটা সিলেক্ট করে দিতে পারি। এটা করার পর আমরা যখন একটু সাজেশনে ক্লিক করি, দেখেন ফুটওয়্যার, স্নিকার, তারপরে ধরো বুট ফুট, এই যে স্নিকার কালেকশনস, তার মানে এই যে ইয়াই আর কি, জুতো মুতো। তারপরে ধরো তোমার তারপরে ধরো এই যে, যেমন ধরেন যেহেতু তুমি নাইকি টাইকি বিক্রি করো, তার মানে নাইকির প্রতি ওদের একটা ইন্টারেস্ট আছে। এই দেখেন ও কিন্তু বলেছিল স্ট্রিট ফ্যাশন, আমরা কিন্তু কোথায় যেন পাইলাম স্ট্রিট ফ্যাশন। এই যে স্নিকার, স্নিকার ফ্রিকার জানি না কি জিনিস, ওটা কোনো ব্র্যান্ড, ব্র্যান্ডের নাম। তারপরে ধরো আহ তারপরে ধরো কোথায় যেন দেখলাম স্ট্রিট, যাই হোক খুঁজে পাই কেন, এই যে স্ট্রিট, না না না, স্ট্রিট মানে কি, পিপুল যাই না, স্ট্রিট মানে কি, স্ট্রিট স্নিকার কোথায় যেন দেখলাম আর কি। যাই হোক, এরকম আর কি। এবং ধরেন আরো অনেক কিছু হতে পারে, কি হতে পারে, এখানেও বলেছে যে দেখেন এই যে স্ট্রিট ফ্যাশন এন্ড স্নিকার কালচার, ধরেন আমরা এটা লেখেও সার্চ দিতে পারি এখানে। আসলে আমরা এখানে একটা সার্চ দিই, এখানে ধরো আমরা আহ এই যে এখানে লিখে আমরা একটা সার্চ দিয়ে দিই, দেখি আছে কিনা। এই যে স্ট্রিট ফ্যাশন, সো এটাও আমরা দিতে পারি। তারপরে ধরো ওরা টিকটকে করে আউটডোর অ্যাক্টিভিটিস, হ্যাঁ ঠিক আছে। তারপরে ভ্যালু ট্রেন্ডি শু ডিজাইন, ধরো ট্রেন্ডি আর ইউনিক, আমরা দেখি ইউনিক শু লেখা ওইটার মধ্যেই চলে যাবে, অলরেডি চলে গেছে এরা আর কি, ওর মধ্যে, ওই সুর মধ্যে আসলে অলরেডি চলে গেছে আর কি। আর লিখে সার্চ দিই আর কি, দেখি আসে কিনা কিছু। না আসলে নাই, কোনো সমস্যা নেই। এরপরেও তুমি যখন সাজেশন দাও, এখান থেকে যখন তুমি সাজেশন দাও আরো, যেমন এডিডাস দেখেন, তারপরে হচ্ছে এই যে রিবুক, রিবুক পপুলার, এদের জুতা টুতা আছে, তো যারা ওই জুতা কিনবে ভাই তাদের এখানেও ইন্টারেস্ট আছে। বুঝতে হবে, তার মানে কি এখানে মাথা খাটানোটা ইম্পর্টেন্ট, তাই না? কেন আমরা এখানে ইয়া দিলাম ভাই,
কারণ হচ্ছে যে লোকটা ওই জুতাগুলো খুঁজতেছে তার এডিডাস, এই বাটা ফাটা অমুক তমুক সব জায়গায় তাদের একটা ইন্টারেস্ট আছে, যে কারণেই তারা আমার এই একটা দেখবে, তাই না? এই আর কি। এইরকম আমরা বিভিন্ন ভাবে আমরা টার্গেটিংটা করতে পারি। এখানেও বেশ কিছু কথাবার্তা আছে আর কি, হ্যাঁ। যেমন এস্টিমেটেড অডিয়েন্স আমাদের দেখাচ্ছে, আমরা যদি ঢাকাকে টার্গেট করি তাহলে মোটামুটি কত ভাই? 8 লাখ না? বেশি তো ভাই, 80 লাখ। 80 লাখ মানুষের যদি আমরা বাংলাদেশ ঢাকাকে 85 কিলোমিটার এবং এত থেকে এত বছর ধরি, এবং এই যদি আমাদের টার্গেট হয়, মোটামুটি 80 লাখ থেকে 90 লাখ মানুষের এই ধরনের প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট আছে, আমরা বুঝে ফেললাম। তার মানে দেখেন, 5 কোটির মধ্যে তোমার এই জুতা বাবার প্রতি ইন্টারেস্ট আছে এদের। এখন এই অডিয়েন্স সিলেক্ট করে, আমার একজন প্রশ্ন করেছিল না যে ভাই, ফেসবুক তো জানে যে কারা তোমার জুতা কিনবে, ফেসবুক কারা জুতা কিনবে জানে, কিন্তু তোমার জুতা কে কিনবে এটা তো ফেসবুক জানে না। এই জন্য আমরা ফানেলিং করে আস্তে 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 তারে ওয়ার্ম করি, হট করি, তারপরে পড়ে নিই। কথা বোঝা গেছে? এগুলো আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে। এত মানুষ আছে। এখানেও মার্কেটে কিছু মিথ আছে। মিথটা হলো, ভাই অডিয়েন্স সাইজ ইউরোপ আমেরিকায় হলে 30 থেকে 50 হাজার হলেই হবে, বাংলাদেশে হলে মিনিমাম 5 লাখ দিতে হবে। এই সমস্ত ফাও কথাবার্তা ফেসবুক বা গুগল থেকে কোনো দিনও নাজিল হয়। আন্দাজ তুমি যত দিবা কোনো সমস্যা নেই, এবং এতগুলো মানুষ যে সবসময় তোমার অনলাইনে থাকবে তাও তুমি গ্যারান্টেড না, তাই না? সো তোমার অ্যাড দেখবে। বাট তুমি বলতে পারো, এখান থেকে কিন্তু তুমি তোমার মার্কেট সাইজটাও বুঝতে পারো, যে এতগুলো মানুষ, ভাই এখান থেকে তুমি 1 লাখ মানুষের কাছে প্রোডাক্ট বিক্রি, এক একটা প্রোডাক্টের দাম 1,000 টাকা, তাও 1 লাখটা অর্ডার হলে 10 কোটি টাকা সেল হয়। কথাটা বুঝতে পারছেন? 10 কোটি টাকার একটা ব্র্যান্ডের সেল হলে সেই ব্র্যান্ডটা ছোট থাকে। সো আমার এত অনেক, কিন্তু এদের কাছে তুমি বেচতে পারো কারণ এদের ইন্টারেস্ট আছে। কথা বোঝা গেছে? এখন এই অডিয়েন্সটা আমরা কাদের কাছে বেচতেছি, বা এই অডিয়েন্সটা কারা? জাস্ট ফর ফানেলিং এর অ্যাওয়ারনেস স্টেজ। তার মানে এই স্টেজে তুমি শুধু এদের কাছে অ্যাওয়ারনেস ক্রিয়েট করবা থ্রু ভিডিও, যে ভাই তুমি নাইকি নাইকি এডিডাস রিবুকের রেপ্লিকা প্রোডাক্ট বিক্রি করো, অথেন্টিক একদম, অনেকটা নাইকির মতোই ফিল পাবা। তার মানে কি, তুমি কে, তুমি কি করো, এই স্টেজে কিন্তু আমরা সেটাই করি। তুমি কে, তুমি কি করো, ঠিক আছে? এছাড়া তোমার ইনফরমেশনাল কন্টেন্ট হতে পারে, যে ভাই এই জুতা পরলে তুমি একদম নাইকি এডিডাসের মতোই ফিল পাবা, তোমার পায়ে কোনো প্রবলেম হবে না, খুবই ফ্লেক্সিবল, এবং এইটা তোমার, তুমি একদম নাইকি এডিডাসের মতো 3 বছর ধরে পড়তে পারো, ধরো। আমি ধরে নিচ্ছি, এখানে কন্টেন্ট তৈরি করার সময় মাথা খাটাই। সো এই ধরনের ইয়া করে আমরা এখানে, তার মানে কি, এই যে মানুষগুলো, আমি যে 8 লাখ 9 লাখ মানুষের একটা ইন্টারেস্টের আমি একটা অডিয়েন্স তৈরি করলাম, এই অডিয়েন্স গুলো আমরা অ্যাওয়ারনেস স্টেজে জাস্ট ফর অ্যাওয়ার করি তাদের। সবাই যে এখান থেকে কিনবে নট লাইক দ্যাট, সবাই যে তোমার ব্র্যান্ড করবে পছন্দ করবে সেটাও নট লাইক দ্যাট। তার মানে তাদের সামনে জাস্ট আমি অ্যাওয়ার করতেছি আমি এই প্রোডাক্ট বিক্রি করি। ওইখান থেকে যারা রেসপন্স করে তাদেরকে নিয়ে আমরা এই কনসিডারেশন স্টেজ যে ক্যাম্পেইন চালাই সেটা আমরা পরবর্তীতে শিখবো আর কি। ধরো পিক্সেল শিকার পরে, কারণ এই কাস্টমার অডিয়েন্স বানানোর সাথে পিক্সেলের সম্পর্ক আছে। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই অডিয়েন্সটা আমরা কোথায় দিচ্ছি? জাস্ট ফর অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য। এই অডিয়েন্স বানানোর জন্য ভাই ওই মিথ ফিট কিচ্ছু না, মানে এত কাহিনীর কোনো দরকার নাই। এই ফাঁকা মাঠেই গুলি ছুড়ে দাও, এখান থেকে দেখবা তোমার ওখান থেকে ওই ভিডিওতে রেসপন্স করবে। তোমার একটা ভিডিও তৈরি করেছো 30 সেকেন্ডের, 6 সেকেন্ড, ধর তুমি একটা 6 সেকেন্ডের ভিডিও তৈরি করলা, একটা 30 সেকেন্ডের ভিডিও তৈরি করলা, একটা 40 সেকেন্ডের তৈরি করলা, একটা পুরো স্টোরি তৈরি করলা, 3 4টা ভিডিও তৈরি করলা অ্যাওয়ার্ডের সিস্টেম। এক এক সময় এক একটা ভিডিও দেখতেছে, ওই ভিডিওর কেউ 100% দেখবে, কেউ 50% দেখবে, কেউ 70% দেখবে, কেউ এটা লাইক কমেন্ট শেয়ার করবে। ওই যে লাইক কমেন্ট শেয়ার করলো, কেউ 50% দেখলো, কেউ হয়তো ক্লিক করে তোমার ওয়েবসাইটে আসতে পারে, পেজে আসতে পারে, ওই মানুষগুলো নিয়ে, ওই যে তাদেরকে আমরা ওয়ার্ম করতেছি, ওয়ার্ম হয়ে গেল, ওই মানুষগুলোকে নিয়ে আমি আরেকটা অডিয়েন্স তৈরি করতে পারি, যেটাকে আমরা বলছি কাস্টমার অডিয়েন্স। ওদেরকে দিয়ে আমরা পরের স্টেজের ক্যাম্পেইন চালাই। ঠিক আছে, সেটা আমরা পরে আলোচনা করি। আজকে আমাদের মূল বিষয়বস্তু হলো এই রকম, এইভাবে আমরা অডিয়েন্স তৈরি করে ফেলতে পারি। ধরো এই অডিয়েন্সটা তো আমি তৈরি করা কি ঠিক হবে? ঠিক হবে না। আমি তৈরি করলাম, আবার আমরা তৈরি করলাম, ধরো আমরা তৈরি করে লিখি, ধরো যে
অডিয়েন্স, ধরো ধরো ফর হচ্ছে এটা কিসের জন্য? টপ অফ দ্য ফানেল, টফুর জন্য। হ্যাঁ, কার জন্য ভাই? ধরো স্যাসলেন, আমি জাস্ট এমনি স্যাসলেন ডিলিট করে দেবো, আর কাস্টমার মান দেবে। ধরো আমরা তৈরি করি এইরকম হাজারো এরকম অডিয়েন্স, আমরা অ্যাকর্ডিং টু আওয়ার বিজনেস, আমাদের প্রোডাক্ট, আমরা এরকম অডিয়েন্স তৈরি করতে পারি এই টুলস ব্যবহার করে। কিন্তু এই জিনিসটা করতে আমাদের কত সময় লাগছে ভাই? 5 মিনিটস এর কাজ, টুলসটা ব্যবহার করে। কিন্তু তার আগে যে বক বক করছি না, ওই বক বকটা ভাই বিশ্বাস করেন খুব ইম্পর্টেন্ট। ওইটা নিয়ে যত মাথা ঘামাবেন, যত চিন্তা করবেন, আপনি তত ভালো অডিয়েন্স তৈরি করতে পারবেন। আর এই অডিয়েন্স যে আপনার এরকম একটা হলেই হলো, এই অডিয়েন্স যে খুব, আমি ডিলিট করে দিই, এই অডিয়েন্স যে তোমার খুব আহামরি ইয়া হইতে হবে তা না, অতটুকু ইন্টারেস্ট, অতটুকু বিহেভিয়ার। অথবা ধরো আমরা আরেকটু ইয়া এখানে করি, ধরেন যে আমরা ধরো এখান থেকে ধরো আমরা বাংলাদেশে সিলেক্ট করলাম, বয়স 18 থেকে ধরো 35 দিলাম, হ্যাঁ। এখান থেকে আমরা জুতা মুতা বানাইলাম আর কি, শু মু দাও আর কি, হ্যাঁ। শু এস এই সো, আর একটু একটা জিনিস মিস হয়েছে ভাই, সরি। এখান থেকে ধরেন সাজেশন থেকে আরো কিছু নিয়ে নেন, স্নিকার, তারপর ধরো অনলাইন রিলে ইয়াতে এঙ্গেজ শপার, এটাও দিলাম। কেন এঙ্গেজ শপার দিলাম আমি বলতেছি আর কি। স্নিকার, তারপরে এই বুট, তারপরে হচ্ছে স্যান্ডেল, তারপরে ধরো তোমার এডিডাস, হ্যাঁ। তারপরে হচ্ছে তোমার যে না রিবুক, তারপরে হচ্ছে তোমার এই যে নাইকি, কই যেন নাহলে সার্চ দাও, নাইকি। এই যে নাইকির এমপ্লয়ার আছে, নাইকির ইন্টারেস্ট আমাদের খুঁজে বের করতে হবে, যে নাইকি এয়ার ম্যাক্স, এগুলোতে ইন্টারেস্ট আছে, হ্যাঁ। ধরো না, এখন এরকম একটা অডিয়েন্স আমরা বানাইলাম ধরো। এখন এই যে এখানে আমি যে কথাটা আমি বারবার বলছি, যে এই অডিয়েন্স সাইজ কত হলো না হলো আপনি একদম তাকাবেন, ঠিক আছে। বাট এই অডিয়েন্সটাকে আরো মজবুত করতে, আরো কংক্রিট করতে, যে একদম স্পেসিফিক, যারা জুতার প্রতি, নাইকির প্রতি, স্নিকারের প্রতি ইন্টারেস্ট, শুধু তাদের কাছেই যাও। সেই ক্ষেত্রে তুমি এটাকে একটু ন্যারো ডাউন করে ফেলতে, যে ভাই এই জিনিস, যেমন আমরা এখানে অনলাইন শপিং এর ইন্টারেস্ট দিয়েছি, তার মানে এখানে আমরা বলতে পারি অনলাইন শপিং দিয়েছি মানে, তার মানে যারা জুতা পছন্দ করে এবং যারা অনলাইন শপিং ও পছন্দ করে তাদেরকে নিয়ে করতে হবে। তাহলে আমরা এরকম করতে পারি, আমরা এটাকে ন্যারো করে ফেলতে পারি। কিরকম ধরো, এটাকে আমরা ন্যারো করি। ন্যারোটা আমাদের ধরো, এখানে ধরো আমরা এবার নাইকি দিয়ে দিই, অথবা ধরো নাইকিটা দিই। ধরো, ধরেন আমরা নাইকির ইন্টারেস্ট আছে, নাইকি, নাইকি এয়ারমেস, নাইকি এন্ড এডিডাসে ইন্টারেস্ট আছে। দেখেন নাইকি এন্ড এডিডাসে ইন্টারেস্ট আছে, আমরা কি দিলাম দেখেন। তখন কিন্তু আমাদের অডিয়েন্সটা আরেকটু ছোট হয়ে গেল, মানে ন্যারো হয়ে গেল। কিভাবে? ঘটনাটা কি ঘটলো দেখেন একটু। আমরা বললাম যে ভাই, আমরা বললাম যে উপরে তো আমি যে জিনিসগুলো দিয়েছি এইগুলোতে তোমার ইন্টারেস্ট থাকতে হবে, এগুলোর যে কোনোটাতে ইন্টারেস্ট তোমার থাকতে পারে, বাট অবশ্যই তোমার নাইকি এবং এডিডাসে থাকতেই হবে। তার মানে কি, এখানে ধরেন যাদের অনলাইন শপিং এ ইন্টারেস্ট আছে সেও তোমার এর মধ্যে আছে, শুতে ইন্টারেস্ট আছে, স্যান্ডেলে আছে, রিবুকে আছে, ফুটওয়্যারে আছে, এঙ্গেজ শপার আছে। এঙ্গেজ শপার মানে কি, যারা শপ নাও বাটনে লাস্ট 7 ডেজে ক্লিক করছে তারাও এখানে আছে। তো আমি বললাম যে ভাই এগুলোতে তোমার ইন্টারেস্ট আছেই, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাকে আরো নাইকি এবং এডিডাসে ইন্টারেস্ট থাকতেই হবে। তাহলে আমি নাইকি এবং এডিডাসের রিপ্লিকা বেশি, তাহলে আমার এই এই 50,000 মানুষ যারা মূলত ওইগুলোতে ইন্টারেস্ট আছে, অ্যাজ ওয়েল এজ নাইকি আর এডিডাসে আছে, তাহলে এই মানুষগুলোই আসলে অরিজিনাল মানুষ, যাদের কাছে নাইকি এবং এডিডাসের রেপ্লিকা বেচা বা নাইকি আর এডিডাস বেচা সহজ হবে। এইভাবে আমরা ন্যারো করতে পারি। আরো ন্যারো করতে পারি, যে যারা ভাই, ধরো আমি ফার্দার ন্যারো করব। এখানে কিন্তু দুইটা মেথড আছে, এন্ড মেথড, অর মেথড, আমরা দুটোই শিখি। ধরো নাইকি অ্যাডিডাস এবং তারা অনলাইন শপিং এ ইন্টারেস্টেড, অনলাইন শপিং, তার মানে আমি জুতাটা বিক্রি করি কিসে ভাই, এটা হচ্ছে এমপ্লয়ি ইন্টারেস্ট, যে অনলাইন শপিং রিটেল ইন্টারেস্টটা নেবে, কিন্তু এমপ্লয় না। অনলাইন শপিং নামে হয়তো কোনো ব্র্যান্ড আছে, তার এমপ্লয়ার, মানে যারা এখানে চাকরি করে ওইটা নিয়ে যাবে, ইন্টারেস্ট নিতে হবে। আচ্ছা গেল, দেখবেন এটা অডিয়েন্সটা আরো ছোট হয়ে যাওয়ার কথা, 25,000 হয়ে গেছে। তার মানে খুব খেয়াল করে দেখেন, তার মানে হলো
উপরে তো ইন্টারেস্ট আছেই, এরপরে স্পেশালি যারা নাইকি এবং এডিডাস ইন্টারেস্ট আছে, অ্যান্ড যারা অনলাইন শপিং ও ইন্টারেস্ট আছে। তা আমার তো ভাই ফিজিক্যাল স্টোর নেই। আমি নাইকি এবং এডিডাসের বিক্রি করি। কি বিক্রি করি? আমি নাইকি এবং এডিডাসের জুতা বিক্রি করি। তো নাইকি এবং এডিডাসের জুতা বিক্রি করি, তাদের কাছে আমার যেতে হবে। তো জুতা বিক্রি করে যারা দোকানে এসে কেনাকাটা করে তাদের কাছে তো আমার যাওয়ার দরকার নেই, আমরা তাদের কাছে যাব যারা নাইকি এডিডাসের জুতা অনলাইনে কেনাকাটা করছে। তো এই জন্য আমরা দিলাম যে নাইকি এডিডাসের আছে এবং অনলাইন শপিং এ তোমার ইন্টারেস্ট। তারাই তখন দেখেন তখন আরো ছোট হয়ে গেছে। যদি এই অডিয়েন্স হলে অ্যাড ব্রডকাস্ট করাই টাফ হয়ে যায়, কারণ সবাই তো আর অনলাইনে থাকে না। এই জন্য অডিয়েন্সটা আর একটু বড় করে ফেলতে পারেন, বা এদের কাছে তখন রিস্ক কম হবে আর কি, কম মানুষ তো, ঠিক আছে, এরকম আর কি। বাট এরকম ধরা বাঁধা নিয়ম নেই, 50,000 হতে হবে, 30,000 হতে হবে, 1 লাখ হতে হবে, 5 লাখ হতে হবে। এইভাবে অডিয়েন্সটাকে আমরা আরো কমপ্লিট করতে পারি, আরো মজবুত করতে পারি, আরো ছোট করে ফেলতে পারি, একদম প্রপার ওই মানুষের কাছে আমি যাব। যে কারণেই তো এটার নাম ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। যার দরকার তার কাছে আমার অ্যাডভার্টাইজিং যাবে। হিজড়াদের কাছে আমার তো অ্যাড দেখানোর দরকার নেই। যদি আমরা হিজড়া কি টার্গেট করতে পারি? ফেসবুকে কিন্তু হিজড়া টার্গেট করা যায়, যায় নাকি? যায় নাকি? যায় না মনে হয়। ট্রান্সজেন্ডার শরীফাদের কি টার্গেট করা যায় ফেসবুকে? ধরেন শরীফা পৃথিবীতে অনেক আছে, বা বাংলাদেশে মনে প্রাণে যারা শরীফা, ঠিক আছে। এখন ধরেন এদেরকে, এদেরও তো অনেক প্রবলেম আছে, এদেরও জন্য অনেক প্রোডাক্ট আছে, তাই না? তো এদেরকে টার্গেট কি ফেসবুকে করা যায় না মনে হয়, তুই যে দেখে না। আচ্ছা, যাই হোক। সো এইভাবে আমরা অডিয়েন্স তৈরি করতে পারি। কারো কোনো প্রশ্ন থাকলে আমি শুনতে চাই। হ্যালো। ভাই কারো? আমরা কি অ্যাড রান করার আগে এটা তৈরি করবো না মানে এটা অ্যাড রান অবশ্যই, করার পরে? অবশ্যই অ্যাড রান করার আগে তৈরি। ভাই আমাদের কাছে ডাটাই যদি না থাকে তাহলে আমরা কিভাবে মানে আগে তৈরি করে নিব? এই ডেটা আমি কই থেকে পাইছি? আন্দাজে কথা কম দেন, এতক্ষণ কি কইলাম ভাই? এই ডেটা কি আমার ডেটা? এটা তো ফেসবুকের ডেটা ভাই। কি রে ভাই, এতক্ষণ কি পড়ালেখা করেন? আপনার বুঝতে কাছে পারছি। ডাটা, আপনার কাছে ডাটা না থাকা মানে, এটা তো ফেসবুক আমাদেরকে দিচ্ছে। এইখান থেকে যারা রেসপন্স করবে তারা হবে আমাদের ডাটা। সেটা আমরা কাস্টম অডিয়েন্সের সময় শিখব। বোঝা গেছে? বস তাহলে এই স্যার অডিয়েন্স গুলা দিয়ে মানে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ট্রাফিক আর সেলস অ্যাড গুলা মানে নতুন অবস্থায় রান করবো মানে প্রথম দিকে, তাই না? আমরা তো ট্রাফিকের অ্যাডও এটা দিয়ে চালাবো না। আমরা তো শুধুমাত্র এখানে বললাম যে অ্যাওয়ারনেস এর অ্যাড চালাবো। স্যার এটা তো স্যার অ্যাকচুয়ালি স্যার ওই যে ওই আপনার ওই ডিসপ্লে অ্যাড এর আমরা যে গুগলে যে ডিসপ্লে অ্যাড করতাম স্যার, সেটা যে অডিয়েন্সটা ওই সেমই তো প্রায় ওই রকমই তো স্যার, তাই না স্যার? মানে প্রায় সেম না, সেম জিনিস, দুইজন দুই ভাবে ডাটা সেম কালেক্ট জিনিস। করে, এই আর। হ্যাঁ স্যার, ওইটা মানে গুগলের ওইটা ভালো করে করলেই তো এটা মোটামুটি এটাও যেমন এটাও ধরেন হয়ে যাবে স্যার। ফেসবুকে আমরা যখন কোনো জুতা, কোনো কিওয়ার্ড লিখে সার্চ দিই, ফেসবুক কিন্তু ওই কিওয়ার্ডের এগেনস্টেও অ্যাড দেখায়। তার মানে ওই কিওয়ার্ড লিখে সার্চ দিতে ও কিন্তু বুঝে ফেললো ফেসবুক যে এই লোকের এই জিনিসের প্রতি ইন্টারেস্ট আছে, যে কারণে ফেসবুকে সার্চ। দেখবেন আপনি ফেসবুকে আজকে কোনো একটা প্রোডাক্ট লিখে সার্চ দিবেন, দেখবেন ওই রিলেটেড অ্যাড আপনার দেখাতে থাকবে বিভিন্ন ব্র্যান্ডে। তার মানে ফেসবুক বুঝে ফেলছে ওই লোকের এই জিনিস দরকার, যে কারণে, ঠিক না? হ্যাঁ জি স্যার, সেটাই স্যার। বস আর একটা এটা তো কথা, না, এই যে এটা না বোঝার অডিয়েন্স কিছু নেই আমরা তৈরি করবো বস, এটা তো হ্যাঁ, আমাদের অ্যাড অ্যাকাউন্টের থ্রুতে যাবে না বস? অবশ্যই। আমরা তো অবশ্যই স্যার, অডিয়েন্সটা তো কোনো না কোনো, আমরা তো অ্যাড অ্যাকাউন্টের এগেনস্ট। আমরা তো অ্যাড অ্যাকাউন্ট সবার উপরে না, সবার উপরে বিজনেস ম্যানরা সত্য, তারপরে অ্যাড অ্যাকাউন্ট, তারপরে কেম, আর আসসালামু সবার আলাইকুম এর স্যার। ভিতরেই সব থাকবে, হ্যাঁ। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা যখন ফার্স্টে হচ্ছে এটা নিয়ে রিসার্চ করে একটা অডিয়েন্স তৈরি করলাম অ্যাওয়ারনেস এর জন্য, এটাও কি আপনার এই যে গুগল অ্যাড এর মতনই 25 থেকে 30 দিন রান করব? অবশ্যই 21 দিন। এটা ফেসবুক এবং গুগল দুই জায়গা থেকে নাজিল হওয়া কথা। এই আচ্ছা আচ্ছা, ক্যাম্পেইন গুলো না আমরা সারা বছর চালাই। শুধু অ্যাড ফ্যাটিক যাতে না হয়, সেগুলো আমি পরে আলোচনা করব। আমরা শুধু অ্যাড এর ইয়াটা চেঞ্জ করি, মানে অ্যাড এর কন্টেন্টটা চেঞ্জ করি, আর সারা বছরই চালাই। কারণ এখান থেকে যারা রেসপন্স করে তাদেরকে আমরা হচ্ছে যে কনসিডারেশনে অ্যাড দেখাই, ওইখান থেকে যারা রেসপন্স করে তাদেরকে আমরা কনভার্সনের অ্যাড দেখাই, সেল আনার জন্য। এগুলো আমরা আস্তে আস্তে আরো ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা কোনো কারণ নেই। স্যার এঙ্গেজ শপার নিয়ে একটু প্রশ্ন ছিল, ওটা কি আপনার লাস্ট 7 দিন ডে কাউন্ট কাউন্ট করবে, না সে অনলাইনে যে কোনো একবার পারচেস করলে তাকে কাউন্ট করে নিবে? ও বলে দিছে লাস্ট 7 ডেজে অনলাইনে সব নাও বাটনে যারা ক্লিক করছে তারাই পার্সেস করছে কিনা করছে সেই গ্যারান্টি দেয় না। তবে যদি দিয়েও থাকে সেটা ওর ভেতরের কথা, ওইটা বলে না।
আচ্ছা, ফেসবুক। আরেকটা বিষয়, ই কমার্সে আমরা এঙ্গেজ শপ আর এটা ইউজ করলাম, বাট যখন আমরা রিয়েল এস্টেট অর ইনফ্লুয়েন্স এর যে এড গুলো রান করব, তখন আমরা কিভাবে নিয়েরো করব? তখন তো আমার এঙ্গেজ সবারের দরকারও নাই, কারণ তখন তো আর আমরা ওইভাবে ই কমার্সের থ্রু দিয়ে বেশি নিই, আরো অনেক ভাবে নেরো করা যায়। আপনি যে কোনো একটা প্রোডাক্ট বলেন, আমরা করি। যে কোনো একটা প্রোডাক্ট বলেন। আমি বাড়ি বিক্রি করব। বাড়ি বলতে রিয়েল এস্টেট জাতীয়, তাই তো? হ্যাঁ, মানে জি জি। অ্যাপার্টমেন্ট সেল করবো। অ্যাপার্টমেন্ট। ধরেন আমরা বিটিআই এর জন্য বানাই, ধরেন বিটিআই সেলস অ্যাপার্টমেন্ট ইন ঢাকা। সুন্দর করে এখানে বলে দেন বায়ার পার্সোনা। ওই দেখেন এর চেঞ্জ হয়ে গেছে, কারণ এই বয়সের মধ্যেই কেনে। ওমা, ফিমেল কেন বস মেয়েরা শুধু ইয়ে না। দিছে আর কি, ভুলভাল দিতে পারে, আমাদের দেখতে হবে। ওইটা যে লেডিস আসার জন্য ধরছে আর কি। হ্যাঁ। আচ্ছা ধরো, এখন আমরা ধরেন এই বিটিএ মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেলাম এখান থেকে এর পার্সোনাটা কেমন। হেলথ অ্যান্ড ফিটনেস, পসিবলি মেম্বার অফ লোকাল জিম অ্যান্ড ফিটনেস, হোম ডেকোর আর ইন্টেরিয়র ডিজাইন, ফিনান্সিয়াল, এগুলোতে তার ইন্টারেস্ট থাকতে পারে। এনজয়িং সোশ্যালাইজিং, কমিউনিটি ইভেন্ট, ম্যারিড ওয়ান আর টু চিলড্রেন আছে এরা, ভ্যালুস কমফোর্টেবল মডার্ন লাইফস্টাইল। ফ্যান্টাস্টিক, দেখেন আমরা এটাই মানে ফেলছি। আচ্ছা ধরো আমরা ঢাকা, ঢাকা বিক্রি করি, ঢাকার লোকই দেখবে ভালো, ঢাকার 25 কিলোমিটার, ওটা তো আমরা যেভাবে করতে পারি। আমাদের বলেছে কত, মিনিমাম একটা ফ্ল্যাট কিনতে হলে, ও 30 বছর লিখছে। হ্যাঁ 30-35 বছর, এখানে একটা ফ্ল্যাট কিনতে হলে, ফ্ল্যাট আসলে কেনে কারা, উচ্চ মধ্যবিত্ত এরা, তাই না? কারণ একটা ফ্ল্যাট কিনতে গেলে তো ভাই 1.5 কোটি 2 কোটি টাকা মিনিমাম, তাই না? 50-60 লাখ থেকে শুরু করে, তো তারা ব্যাংকের লোন করে, অ্যাজ ওয়েল অ্যাজ ধরো তোমার চাকরি বাকরি করে, এই আর কি। ধরো এছাড়াও করে, অনেকেই করে। ধরো আমরা 30 বছর থেকে দেশে, আমরা 30 বছর থেকে দিই, মিনিমাম 30 বছর থেকে। ধরো ওরা 45 দিচ্ছে, তো এটা আমরা 50 বছর দিই, কারণ অনেকে হচ্ছে ধরেন ওই ইয়াও করে, চাকরি বাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে, চাকরি হুম। বাকরি থেকে রিটায়ার্ড হওয়ার পরে ওই টাকা দিয়ে তারা ফ্ল্যাট ফ্ল্যাট কিনে আর কি। এরকম একটা ব্যাপার আর কি। ধরো আমরা 30 থেকে 60 বছর। আচ্ছা, এখন আমরা ধরো অ্যাপার্টমেন্ট লিখে সার্চ দিই। আচ্ছা, অ্যাপার্টমেন্ট এমপ্লয়। আচ্ছা ধরো আমরা রিয়েল এস্টেট লিখে সার্চ দিই। আচ্ছা, রিয়েল এস্টেট রিলেটেড কিছু নাই, সমস্যা থাকার কথা। আচ্ছা ধরো যে তোমার ফ্ল্যাট, ভাই হাউস নিয়ে থাকতে পারে। দেখি আমরা, দেখি দেখি আমরা, ধরো স্যার, এখানে আরেকটা শব্দ আসে, ব্রোকার। ব্রোকার হাজারে ধরো ফ্ল্যাট আসে, আমরা দেখি। ধরো আমরা হাউস, আচ্ছা হাউস রিয়েল এস্টেট, ভালো। আচ্ছা আমরা হাউস দিলাম, সাজেশনে দেখি কি কি দেয়। এই দেখেন অ্যাপার্টমেন্ট রিয়েল এস্টেট ইন্টারেস্ট, রিয়েল এস্টেট, এই যে রিয়েল এস্টেট যারা ইনভেস্টিং করতে চায়, রিয়েল প্রপার্টি, রিয়েল প্রপার্টি কি, রিয়েল এস্টেট। তারপর আর কি দিল ভাই সাজেশন, অভাব নাই, হোম অ্যান্ড গার্ডেন কিন্তু ছিল, দিলাম। আমরা একটু আরো করে ফেলবো। ধরো যে তারপরে হচ্ছে হোম ইমপ্রুভমেন্ট, হোম গার্ডেন, ওরা হচ্ছে ইয়ে করতেছে, ইনভেস্টমেন্ট বিজনেস দরকার। এই দেখেন ইনভেস্টমেন্ট বিজনেস অ্যান্ড ফাইন্যান্স, এটাও কিন্তু আমরা নিতে পারি। কেন নিতে পারি বলুন তো? কারণ যারা এখানে ইনভেস্টমেন্ট করে বিজনেসে, বা তারা কিন্তু ফ্ল্যাট ফ্ল্যাটও কিনতে পারে। কারণ ফ্ল্যাটেও কিন্তু ফ্ল্যাট কিনে রাখা, অনেকেই আছে ঢাকা শহরে যার মানে 15-20টা ফ্ল্যাট আছে, তারা ইনভেস্ট করে ওখানে। হুম। এই যে প্রপার্টি ফাইন্ডার, তারপরে ধরো, তারপরে ধরেন মর্টগেজ ক্যালকুলেটর দরকার, মর্টগেজ ক্যালকুলেটর। এটা কি রে ভাই, বলে স্পেশাল ইন্টারেস্ট লাইফ পেজেস রিলেটেড মর্টগেজ ক্যালকুলেটর। মর্টগেজ দিয়ে অনেক জিনিসপত্র কেনে, এটা থাকতেও পারে নাও পারে। তারপরে যারা এই যে ইনভেস্টিং ফেস্টিং নিয়ে ইয়া করা তারা, তারপরে ধরেন
আহ অনেক কিছু সাজেস্ট করেছে, কত মজা দেখেন। তারপরে হচ্ছে এই যে মর্টগেজ লোন, এটা কিন্তু আমরা এখানে নিতে পারি, কেন বলেন তো? কারণ হচ্ছে একটা ইয়াকে কিনতে গেলে কিন্তু মর্টগেজ লোন ফোন নেয় আর কি। এটা হতে পারে। তো ধরেন আমরা এগুলো পাই, ঠিক আছে। এখন এখান থেকে যদি আমরা এটা ধরো আমাদের ন্যারো করতে হবে, নট লাইক, আমরা এখানে পাইলাম কত, 41 লাখ থেকে 48 লাখ মানুষ আছে যাদের মোটামুটি এই রিয়েল এস্টেট রিলেটেড ইনভেস্টিং এর চিন্তাধারা আছে। 48 লাখ বহু মানুষ, ঠিক আছে। এখান থেকে ধরেন এখন আমাদের ন্যারো করতে হবে, নট লাইক দ্যাট। যদি আমরা ন্যারো করতে চাই তাহলে এখান থেকে আমাদের একটা খুঁজে বের করতে হবে, একটা খুঁজে বের করতে হবে। এই যে প্রপার্টি ফাইন্ডার, মানে হুয়ার স্পেশাল ইন্টারেস্ট এন্ড লাইক পেজেস রিলেটেড টু প্রপার্টি ফাইন্ডার। প্রপার্টি ফাইন্ডার কারা ভাই? প্রপার্টি যারা ফাইন্ডার কারা? প্রপার্টি শিখতেছে কারা ভাই? যারা হচ্ছে মানে অ্যাপার্টমেন্ট কেনার জন্য যারা মানে খুঁজে শিখতেছে এরকম ইয়া নাকি? দালাল। প্রপার্টি ফাইন্ডার এরা নাকি হচ্ছে যে ইয়া ওই যে বাংলাদেশে একটা কি কোম্পানির জন্য খুব সারা দুনিয়ায় সিলভারে রাখার নাম কি ভাই? বিডি প্রপার্টি। বিডি প্রপার্টি জাতীয় জিনিস প্রপার্টি না, ওরা প্রপার্টি ফাইন্ডার না? ওরা না প্রপার্টি ফাইন্ডার নাকি? কিরে ভাই একটু স্যার হেল্প হ্যাঁ, কর। সবার কাছে প্রপার্টি সবাই ফান্ডার এটাই আর কি, যারা কি জায়গা খোঁজে আর কি, অ্যাপার্টমেন্ট বানানোর জন্য। আচ্ছা, তো ধরো আমরা ধরো অ্যাপার্টমেন্টে ইন্টারেস্ট আছে তাদেরকেই দিতে। অ্যাপার্টমেন্ট, ও সরি আমরা একটু ন্যারো করে ফেলি। ধরেন যদি আপনি এত মানুষকে অ্যাড দেখাতে না চান, বাট যারা এই বিজনেস করে তাদের আসলে অনেক বাজেট থাকে, সবাই দেখানো উচিত। কেন একটা ফ্ল্যাট বেচে কত রে ভাই? অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্ট স্টার ধরো, আমরা এভাবে ন্যারো করতে পারি, আর অনেক ভাবে ন্যারো করতে পারি, একটু চিন্তা করলে পাওয়া যায়, যায় না? হুম। এই আর কি। এখানে যেমন এঙ্গেজ সভা রিটেল এগুলো দেওয়ার দরকার নেই। কারণ এখানে কি মানুষ অ্যাড টু কাট করে সে কারণে একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেলে, দরকার নেই। না, এখানে এইরকম শুধু আপনি, লিড কালেক্ট। হ্যাঁ স্যার এখানে তো শুধু লিড কালেক্ট, এখানে তো আর এই যে এঙ্গেজ এইটাই সম্পর্কে। আর কি। তো অনেক ভাবে আমরা করতে পারি, এবং এই অডিয়েন্সটা দেখেন, এই অডিয়েন্সটা নিয়ে আমরা কিন্তু এত মাথা ঘামানোর কিছু নেই, কেন বলেন তো? এই অডিয়েন্সটা আমাদের মাথা ঘামাতে হবে, কারণ এখান থেকে যারা রেসপন্স করবে তাদেরকে তো আমরা আরেক ভাবে নার্সিং শুরু, ওই ফানেলিং এ ফেলে দেবো, তাই না? হুম। সো জি এখানে আমরা যারা ইন্টারেস্ট আছে অন্তত এতটুকু থাকলেই ওদেরকে মোটামুটি আমরা নার্সিং মানে গ্রাফ করে ফেলবো আমাদের কন্টেন্ট, ঠিক না? জি এরকম আর কি। এখন তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে শুনি দেখি, অডিয়েন্স বা কি বস, আমরা আমি বানাতে পারবো? অডিয়েন্স নিয়ে একটা প্রশ্ন করতাম, বাট অ্যাডভান্স এটা, যদি কিছু না মনে করতেন। মানে ওই প্রশ্নটা খুব অ্যাডভান্স হবে তাই? মানে বস, আপনি হয়তো ওই ক্লাসে এখনো করেন নাই, পিক্সেলের থ্রুতে একটা প্রশ্ন করতাম। পিক্সেলের থ্রু প্রশ্ন এখন আমরা করবো কেন? পিক্সেলের থ্রু প্রশ্ন পিক্সেলের সময় তো, বস, আমি একটা প্রবলেম করতেছি তো, এই জন্য আর কি করতে তাতে পারলাম সমস্যা কি? না। আপনি প্রবলেম ফেস করেন, অসুবিধা কি? ঠিক আছে বস। আপনি প্রবলেম সারাদিন ধরে ফেস করেন, অসুবিধা নেই। বস, স্যার। বাংলাদেশে ই কমার্সের ক্ষেত্রে বাংলাদেশ ই কমার্সের ক্ষেত্রে ডেমোগ্রাফি টার্গেটিংটা কি ভালো রেজাল্ট এনে দেয়? ভাই আবারও কিন্তু এই কথায় আসি আমরা, যে এইটা হচ্ছে যে মানে যেমন এমনও আছে যে একসময় আমি যখন লারিবে ছিলাম, লারিবে হচ্ছে আমরা মেয়েদের পড়ার মেয়েদের ইয়া করতাম, ছেলেদের পড়ার ছেলেদের। তো একবার করে দেখলাম টেস্ট বেসিস, উভয় মানলাম, দেখলাম মেয়েদের পড়ার ছেলেরা বেশি অর্ডার। সো এইগুলো টেস্ট করে দেখতে হয়, এক। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই কথাটা আপনার না, এই কথাটা আপনি কোনো একটা জায়গায় শুনেছেন, আপনি চিন্তা করেননি তাই আন্দাজে কইলেন না। এইটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজে আপনি বিভিন্ন, আমি 2-3টা অডিয়েন্স তৈরি করি, আমরা 2-3টা কন্টেন্ট তৈরি করি, 2-3টা অ্যাড গ্রুপ অ্যাড সেট তৈরি করি, সমস্যা নেই তো। করে সেখান থেকে যারা রেসপন্স করতেছে তাদেরকে ভাই তুমি ফাইনালি সেকেন্ড স্টেজে ফেলে দাও। এত তো মাথা ঘামানোর আমার দরকার নেই ভাই, বইটা ভালো কাজ করে কিনা করে। আমি 5 লাখ মানুষটা দেখালাম, সেখান থেকে আমার 50,000 মানুষ রেসপন্স করুক, ওই 50,000 মানুষকে তো আমি পিক্সেলের থ্রু দিয়ে ধরে ফেললাম, এবার ওদেরকে নিয়ে আমি নার্সিং করি, তাহলে তো আমার হয়ে গেল। সো এইগুলো নিয়ে এই এই আপনি এখনো মিথের মধ্যে আছেন, যে এইটা না করলে এ হবে না, এইটা নাথিং, বুঝাতে পারিনি এখন।
ঠিক না? বস কিছু জিনিস আছে আমরা যখন অপটিমাইজ করি তখন পুরাই মনে করেন ওই যে কালকে গত ক্লাসে বলছিলাম যে অ্যাড কপি যখন চেঞ্জ করি প্রথম থেকে আবার লাইক কমেন্ট গুলা চলে যায়। এত তো সমস্যা এখন আমি ওই যখন আমি চেঞ্জ করতেছি আমার সেম অডিয়েন্স মনে করেন আমি 2 দিন চলছে আমার একটা যে যে অডিয়েন্সের কাছে গেছে, তখন আমি অ্যাড কপি পুরাটা চেঞ্জ করার কারণে আমার লাইক কমেন্ট গেছে, কিন্তু এখন কি আমি ওই অডিয়েন্সের কাছে কি আবার অ্যাড গুলা যাবে, মানে রিপিট হবে? হ্যাঁ, যেতেই পারে, যেতেই পারে। সমস্যা কোথায় গেলে? সমস্যা বস কষ্টটাতে সে তো কোনো রিয়েক্ট কেন করবে না বা কস্ট? প্রোডাক্ট আপনি কি কিনবে না। একজনকে একবারে দেখায়? একটা রিসার্চ আছে যে অনলাইনে মিনিমাম 7 বার কোনো একটা মানুষের সামনে অ্যাড গেলে সে রেসপন্স। তাহলে তো এটা আমার জন্য বেনিফিট। অবশ্যই বেনিফিট। কারণ ভাই তোমার মতো ব্র্যান্ড হাজার হাজার আছে, তোমার থোড়াই কেয়ার করে, এই জন্যই তো তার বারবার যেতে হয়, যে কারণে তো মানে মাথার মধ্যে রাখার জন্য তার এই কাজ করতে হয়। ও মাই গড, এটা তো বেনিফিট। কস্ট, কস্ট চিন্তা করতেছেন, এটারও বেনিফিট। এই জন্য রিসার্চ গুলো পড়তে হবে। ধরেন আমরা এর বাদেও আপনি যে কোনোটা করতে পারেন। আমরা ধরেন দিলাম যে ভাই এই ধরনের প্রোডাক্টের জন্য তুমি অডিয়েন্স, কি অডিয়েন্স? ক্রিয়েট মেটা সেভড অডিয়েন্স। কথা বোঝা গেছে? এই হোমওয়ার্কটা করতে হবে। একটা মানুষকে একবার ad দেখালে তো সে আপনার মনেই রাখবে না। আর কারো কোনো কথা আছে? স্যার নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস হচ্ছে আমাদের হবে সোমবারে। সোমবার কয় তারিখ ভাই? আহ হ্যাঁ, সোমবার একটা ক্লাস হবে। ওকে। সোমবারে ক্লাস নেবো, মঙ্গলবারে ক্লাস নেবো, বুধবারে ক্লাসটা আমি নিতে পারবো না। আপনারা কি এই জন্য মাইন্ড করেন নাকি? না। না বস। জি না ব- বস। জি না বস। একটু স্যাক্রিফাইস মাইন্ড করতে হয়। করলেও তো বস আপনি ক্লাস নেবেন না ওই দিন যেদিন আপনার সমস্যা, তাহলে মাইন্ড করে কি লাভ? না, বিষয়টা হলো যে ছোটখাটো একটু সমস্যা থাকবে, এটা লং জার্নি তো, 5-6 মাসের একটা জার্নি, মাঝখানে একটু প্রবলেম হবে না? তো ছোটখাটো না একটু ইয়া বস, আরো হবে। ভালো হয়, আমরা সময় পাই ওই সময়টুকু, হুম, মানে রিসার্চ করার সময় পাই, আরো ভালো হয় আমাদের জন্য। এটাই আর কি। তো এটা একটু মেনে নিতে হবে আর কি। হ্যাঁ, এখন আমি রেকর্ডটা অফ করে একটা কথা বলি।